We're getting ready for a big celebration. We believe we're on track to win this election. হোয়াইট হাউসের দৌড়ে ট্রাম্প নাকি বাইডেন, 6 রাজ্যে টান টান উত্তেজনা। মিশিগান, উইসকনসিনে নাটকীয়ভাবে এগিয়ে ডেমোক্র্যাটরা, পেনসিলভেনিয়ায় এগিয়ে রিপাবলিকান শিবির। কাল শুরু হবে পদ্মা সেতুর 36তম স্প্যান বসানোর প্রক্রিয়া। বাকি 5টির মধ্যে 3টি বসতে পারে এ মাসে। ডিসেম্বরে 6.15 কিলোমিটারের পুরো সেতু দাঁড়ানোর আশা। আদালতে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি ও হয়রানি বন্ধে বিচারকদের আহ্বান প্রধানমন্ত্রীর। বাংলায় রায় দেওয়ার তাগিদ। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। টান টান উত্তেজনা আর চরম নাটকীয়তা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে। হোয়াইট হাউস যাবে কার দখলে, জানার অপেক্ষায় গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জটিল সমীকরণ এখন দুলছে 6টি রাজ্যের ওপর। এখন পর্যন্ত 3টি করে এগিয়ে 2 প্রার্থী। স্থানীয় সময় বুধবার আগাম ভোট গণনা শুরু হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে আশার আলো দেখছেন জো বাইডেন। এরই মধ্যে হোয়াইট হাউসে ব্রিফিংয়ে সুপ্রিম কোর্টে যাবার হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন নিজেকে জয়ী ঘোষণা করবেন শিগগিরই। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে হাতি গাধার যুদ্ধটা ভালোই জমে উঠেছে। তুমুল প্রতিদ্বন্দ্বিতা আর টান উত্তেজনায় চলছে ভোট গণনা। হোয়াইট হাউসের দৌড়ে টিকে যাবেন কে তা জানতে লেগে যেতে পারে কয়েকদিন, কারণ এবার ডাকযোগে ভোট এবং আগাম ভোট বেশি পড়ায় সম্পূর্ণ ফল পাওয়ার প্রক্রিয়া দীর্ঘ হয়েছে। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ এখন দুলছে 6টি অঙ্গরাজ্যের উপর। প্রাথমিক হিসেবে এসব অঙ্গরাজ্যে কোথাও ট্রাম্প আবার কোথাও এগিয়ে বাইডেন। তবে এসব সমীকরণ তোয়াক্কা না করে হোয়াইট হাউসে ব্রিফিংয়ে নিজেকে বিজয়ী দাবি করেছেন ট্রাম্প। এমনকি বাইডেনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগও তোলেন। We were winning everything and all of a sudden it was just called off. The results tonight have been phenomenal. And we are getting ready. I mean, literally, we were just all set to get outside and just celebrate something that was so beautiful, so good. So we'll be going to the U.S. Supreme Court. We want all voting to stop. We don't want them to find any ballots at 4 o'clock in the morning and add them to the list. এদিকে নিজের জয়ের বিষয়ে আশাবাদী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। I'm here to tell you tonight, we believe we're on track to win this election. We knew because of the unprecedented early vote and the mail-in vote that it's going to take a while. We're going to have to be patient until the hard work of tallying the votes is finished. স্থানীয় সময়ে মঙ্গলবার ভোর 6টা থেকে শুরু হয় মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ। এবারের নির্বাচনে 16 কোটির বেশি ভোটার ভোট দিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। ব্যাটেল গ্রাউন্ড 6 রাজ্যে পেন্ডুলামের মতো দুলছে যুক্তরাষ্ট্রের ভাগ্য। কে কোথায় এগিয়ে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সৈয়দ ইফতেখার। কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, এই উত্তর জানতে 4 থেকে 5টি অঙ্গরাজ্যের ওপর নির্ভর করতে হচ্ছে এখনও। সেই 4 থেকে 5টি অঙ্গরাজ্যগুলো কি কি, সেই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ফলাফলের বিশ্লেষণ আমরা জেনে নেব এবারের আলোচনায়। আমরা প্রথমেই যেতে চাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি জো বাইডেন 45.4% ভোট পেয়েছেন এবং 53.5% ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আসলে কে জিতেন এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এখানে 20টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। আমরা এরপরে একটা অঙ্গরাজ্য দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে অ্যারিজোনাতে আমরা দেখতে পাচ্ছি 11টি ইলেকটোরাল পদ্ধতির ভোট রয়েছে। এখানে জো বাইডেন 51% ভোট পেয়েছেন এবং পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এখানে প্রায় 48% ভোট তিনি পেয়েছেন এই অঙ্গরাজ্যে। আরেকটি অঙ্গরাজ্য আমরা দেখতে যাচ্ছি, দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে রয়েছে জর্জিয়ার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি 16 ইলেকটোরাল পদ্ধতির ভোট এখানে রয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প এখানে এগিয়ে রয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রায় 50% ভোট পেয়েছেন এই অঙ্গরাজ্যের, আর 48.5% ভোট গেছে ডেমোক্রেট প্রার্থী বাইডেনের ঘরে। এরপরে আমরা মিশিগান অঙ্গরাজ্যের দিকে একটু দেখতে চাচ্ছি। সেখানে 16টি ইলেকটোরাল পদ্ধতি, এর মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখনও বলা যাচ্ছে না আসলে
কি হচ্ছে, কারণ প্রতিনিয়তই ফল হেরফের হচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাইডেন এগিয়ে রয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প তার থেকে প্রায় 1% মতো পার্থক্য দেখা যাচ্ছে। তিনি 48 প্রায় 49% ভোট দেখা যাচ্ছে। এরপরে আমরা যেতে চাই নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের দিকে। 15টি ইলেকটোরাল পদ্ধতির ভোট রয়েছে এইখানে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। তার এগিয়ে থাকার বিষয়টাও এখানে খুব একটা বেশি নয়, 1% হেরফের হচ্ছে। 50.1% ভোট তিনি পেয়েছেন এবং প্রায় 49% ভোট কিন্তু জো বাইডেনের ঘরে গিয়েছে। তো আসলে প্রতিনিয়তই হেরফের হচ্ছে এই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে, এবং এখনও বলা যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কি হয় এবং কে হচ্ছেন 46তম প্রেসিডেন্ট, দেখতে অপেক্ষা করতে হবে এখনো। এই মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি এবং ক্যালিফোর্নিয়ায় আছেন লস্কর আল মামুন। সরাসরি মার্কিন নির্বাচন নিয়ে তাদের সঙ্গে আলোচনায় যাচ্ছি। প্রথমে সাকির কাছে জানতে চাইব, সাকি, ভোট গণনা চলছে, এই মুহূর্তে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাজিদ, আপনাকে ধন্যবাদ। সবশেষ এবং তরতাজা যে তথ্যটি আছে সেটি হচ্ছে ব্রেকিং দেওয়ার মতো তথ্য। জো বাইডেন এগিয়েছিলেন উইসকনসিন অঙ্গরাজ্যে। আমি যখন কথা বলছি তার ঠিক 1 মিনিট আগে উইসকনসিন অঙ্গরাজ্যে তিনি বিজয়ী হয়েছেন। সিএনএন এর প্রজেকশনে এটি অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে। যদিও আমরা জানি একটি গণমাধ্যম ঘোষণা করা হলেও এবার কিন্তু বিভিন্ন গণমাধ্যম নির্বাচনী সংবাদ সংগ্রহ এবং ফলাফলের ঘোষণার ব্যাপারে খুব সতর্ক, কারণ ইতিমধ্যেই ফলাফল নিয়ে কিন্তু একটি উত্তেজনা বিতর্ক দেখা দিয়েছে। ইলেকশনের যে বোর্ড, তারা তাদের তরফ থেকে অফিসিয়ালি যদি কোনো সিদ্ধান্ত না জানায় তাহলে কোনো টেলিভিশন চ্যানেল এখন কাউকে বিজয়ী ঘোষণা করছেন না, কোনো ফলাফলও দিচ্ছেন না। তাহলে আমরা ধরে নিতে পারি সিএনএন প্রজেকশন করলেও এটি আসলে মূল নির্বাচনের ফলাফল। বাইডেন দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিনে জিতে গেছেন। অন্যদিকে মিশিগান যে অঙ্গরাজ্যটি ছিল সেখানে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। আমরা 1 ঘন্টা আগেও দেখেছি যে সেই অঙ্গরাজ্যে 20,000-এর কিছু বেশি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন বাইডেন, কিন্তু এখন কিন্তু সেই ব্যবধানটি প্রায় 50,000-এর কাছাকাছি, 45,000-এরও বেশি কিন্তু হয়ে গেছে। অর্থাৎ যতই ভোট গণনা হচ্ছে সেখানে আপনি যে ছবিটি দেখছেন এখন সময় টেলিভিশনের পর্দায়, সেটি কিন্তু মিশিগানের যে কথাটি আমি বলছি, সেই মিশিগানের ডেট্রয়েট সিটিতে, সেই ডেট্রয়েট যে বৃহৎ সিটি, সেই সিটিতে বাংলাদেশিরাও এখানে বেশি বসবাস করেন, অভিবাসীরাও বেশি বসবাস করেন এবং স্বাভাবিকভাবে সেই শহরে ডেমোক্রেট অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত। তো সেখানকার ভোট গণনা চলছে, ভোট গণনার ফলাফল আস্তে আস্তে আসছে, ব্যবধানও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের থেকে বাড়ছে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে আমরা আর কয়েক ঘন্টা বা এই ঘন্টার মধ্যেই হয়তো এমনও হতে পারে যে মিশিগানের ফলাফলও পেয়ে যাব, এবং সবকিছু যদি ঠিক থাকে তাহলে মিশিগানেও জয়ী হতে চলেছেন জো বাইডেন। এবার আমি যাব ক্যালিফোর্নিয়ার, আমাদের সহকর্মী লস অ্যাঞ্জেলেসে আছেন লস্কর আল মামুন। যুক্তরাষ্ট্র আপনি জানেন সাজিদ, বিশাল দেশ। আমি যেখানে অবস্থান করছি সেখান থেকে বিমানে যেতেই লস্কর আল মামুনের কাছে লাগে হচ্ছে 6 ঘন্টা। তো সেই লস্কর আল মামুন লস অ্যাঞ্জেলেসে আছেন। আমি মামুন আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি যে অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া আছেন তার পাশেই 2টি বৃহৎ অঙ্গরাজ্য হচ্ছে নেভাদা অর্থাৎ লাস ভেগাসের অঙ্গরাজ্য, আর একটি হচ্ছে অ্যারিজোনা। সেইখানতেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সেই সংবাদটি আমাদেরকে দেবেন এবং আপনার কাছে সামগ্রিকভাবে নির্বাচনের ফলাফলের আর কি বিশ্লেষণ আছে? ধন্যবাদ হাসানুজ্জামান সাকিব। যেমনটি বলছিলেন, আমরা যখন এই লাইভে রয়েছি সেই মুহূর্তেই কিন্তু উইসকনসিনের রেজাল্ট এসেছে। অর্থাৎ জো বাইডেনের আস্তে আস্তে করে জো বাইডেনের সামনে থেকে সকল অন্ধকার চলে গিয়ে একটি আলো আসছে এবং আস্তে আস্তে করে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিছিয়ে তিনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এটি কিন্তু মোটামুটি ভাবে এখন আমরা বলতে পারছি। সবগুলো যে অঙ্গরাজ্য অর্থাৎ ঝুলন্ত অঙ্গরাজ্য গুলোর দিকে তাকিয়ে থাকলে আমরা দেখতে পাচ্ছি যে বাইডেন কিন্তু মোটামুটি ভাবে সবগুলোতেই আস্তে আস্তে করে তার ব্যবধানটি কমিয়ে আনছেন ট্রাম্পের কাছ থেকে। সেক্ষেত্রে হিসাব করলে আপনি যেমনটি বলছিলেন, ক্যালিফোর্নিয়ার প্রতিবেশী অ্যারিজোনা এবং নেভাদা, এই 2টি অঙ্গরাজ্যে কিন্তু বাইডেন গতকালকে থেকেই এগিয়ে ছিলেন, কিন্তু এখন শুধু সময়ের অপেক্ষা যে কখন ঘোষণা করা হয়। উইসকনসিনের মতো যে কোনো মুহূর্তে অ্যারিজোনা এবং নেভাদা ঘোষণা করা হলে জো বাইডেনের আর মাত্র দরকার হবে মাত্র 16টি ইলেকটোরাল ভোট।
অর্থাৎ জো বাইডেন এখন যদি অ্যারিজোনা এবং নেভাদা জয় করে তাহলে জো বাইডেনের মোট ইলেকট্রাল ভোটের সংখ্যা গিয়ে দাঁড়াবে 254। তার আর মাত্র দরকার 16টি, সেই 16টি হচ্ছে কিন্তু আপনার মিশিগান। অর্থাৎ মিশিগান যদি সে জয় করে তাহলে আর কোন অঙ্গরাজ্যের দিকে তাকিয়ে থাকতে হবে না এবং তিনি নিশ্চিন্তভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন হতে চলছেন। এটুকু কিন্তু আমি আগেও বলেছি, এখন আপনার মাধ্যমে দর্শকদেরকে বলতে চাচ্ছি, জো বাইডেনই হচ্ছেন আগামী 46তম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এইভাবে আমাদের কাছে মনে হচ্ছে হাসানুজ্জামান সাকি। জি, ধন্যবাদ মামুন। সাজিদ, আপনিও শুনছিলেন এবং আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকরাও শুনছিলেন। আমরা বিশ্লেষণ করছিলাম এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাচনী ফলাফল। আমরা জানি যে পেনসিলভেনিয়া একটি বড় অঙ্গরাজ্য, সেখানে 20টি ইলেকটোরাল ভোট আছে। সেখানে কিন্তু 5 লাখেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যতক্ষণ এগোচ্ছে, সময় এগোচ্ছে, ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু ব্যবধান কমছে। তো 14 লাখ ভোট কিন্তু আগাম, সেই 14 লাখ ভোট কিন্তু গণনা চলছে এবং যতই গণনা আসছে, যতই ফলাফল আসছে, বাইডেনের দিকেই সেই ফলাফলটা যাচ্ছে। আমি মামুন আপনার কাছে জানতে চাই যে আপনি যেমনটি বলছিলেন, তারপরেও একটু যদি আমাদেরকে বলেন যে পেনসিলভেনিয়াটি বড় অঙ্গরাজ্য, এটি জো বাইডেনের জন্মস্থানও। এই অঙ্গরাজ্য যদি জো বাইডেন হারান তাতেও তো কোনো সমস্যা কি হচ্ছে? হাসানুজ্জামান সাকি, আপনি ঠিকই বলেছেন যে একটু আগে যেটি বললেন তার জন্মস্থান, এবং আপনি নিজের মুখেই বললেন যে 14 লাখ ভোট রয়েছে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে এই 14 লাখ ভোট আমরা ধরেই মোটামুটি ভাবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এখন যে ভোটটা আপনি একটু আগে বলছিলেন, যতই ভোট ফলাফল আসছে ততই কিন্তু জো বাইডেনের জয়ের বিষয়টি উজ্জ্বল হচ্ছে। তার মানে আমরা বলতে পারছি যে এখন যে ফলাফলটি আসবে সেটি কিন্তু সেই ডিজিটাল পদ্ধতির ভোট নয়, কারণ ডিজিটাল পদ্ধতির অর্থাৎ গতকালকে কেন্দ্রে গিয়ে যে সমস্ত ভোটাররা ভোট দিয়েছেন সেই ভোটের ফলাফল গুলো কিন্তু তাৎক্ষণিকভাবে গণনা হয়েছে। এখন যেটি গণনা হচ্ছে সেটি কিন্তু আপনি যেটি বললেন একেবারেই সত্য বলেছেন, সেটি হচ্ছে ডাকযোগের এবং যে আগাম ভোট সেটি কিন্তু এখন গণনা হচ্ছে। আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, একটি পরিসংখ্যান বলছে যে পোস্টাল ব্যালটের যে একটি ভোট সেটি গণনা করতে হয় এক একটি ভোটের 45 সেকেন্ড করে সময় নিচ্ছে। অর্থাৎ একটি খাম ওপেন করে সেটি জাস্টিফাই করে ভোটের সিগনেচার এবং কে দিয়েছেন সেটি জাস্টিফাই করে 45 সেকেন্ড করে সময় নিচ্ছে। এখন আমি একটু আগে দেখলাম যে একটি গণমাধ্যমে প্রেস ব্রিফিং করেছেন নির্বাচন কর্মকর্তারা অত্যন্ত ব্যস্ত। তারা বলছেন যে তাদের আরো জনশক্তি অর্থাৎ ম্যান পাওয়ারটা বাড়িয়েছেন। তো আশা করব খুব শিগগিরই পেনসিলভেনিয়ার রেজাল্টও, এবং আপনি যেটা বলছিলেন একেবারে সত্য যে দুই প্রার্থীর কিন্তু পেনসিলভেনিয়ার ব্যবধানও একেবারে আকস্মিক ভাবে ব্যবধানটি কমে আসছে। সেই দিক থেকে বিবেচনা করলে আমি বলতে চাই যে যে কয়টি ঝুলন্ত রাজ্য রয়েছে আমার তো মনে হচ্ছে যে সবগুলোতেই একে করে ব্যবধান কমিয়ে জো বাইডেন সেই সফলতার দিকেই যাচ্ছে। হাসানুজ্জামান সাকি। জি, আরো একটি আপনাকে প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এই যে আমরা দেখলাম যে গত রাতের বেলায় যখন নির্বাচনের ভোটিং যখন শেষ হলো, ভোট যখন শেষ হলো, তারপরে আস্তে আস্তে ফল আসতে থাকলো এবং ফল আসতে থাকলো যখন, তখন আমরা একটু গভীর রাতে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প অনেকটাই এগিয়ে গিয়েছেন। এখন আবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে ভোটের পরের দিন বুধবার সকালবেলায় পরিস্থিতি আবার পাল্টে যাচ্ছে। এটি কেন, একটু যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন আমাদের দর্শকদের। হাসানুজ্জামান সাকি, যেমনটি আপনি এবং আমি দুজনেই কিন্তু আমরা এই জিনিসটি বলছিলাম যে ভোটের ফলাফল গণনায় শুধু আমরা নয়, মার্কিন গণমাধ্যমও কিন্তু বলছিল যে ভোটের ফলাফল গণনায় বিলম্ব হবে। কারণ একটি, আপনি এত বেশি পরিমাণ ডাকযোগে ভোট এবার পড়েছে, এটি আগে থেকে সবাই অনুমান করছিলেন যে এরকম একটি দেরি হবে। তবে যে পরিমাণ দেরির আশঙ্কা করা হয়েছিল সে তুলনায় কিন্তু খুব কম মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে সেই তুলনায় খুব দ্রুতই কিন্তু নির্বাচন কর্মকর্তারা তাদের এই কাজটি সেরে ফেলছেন। অর্থাৎ তারা কিন্তু বসে নেই এবং তারা কোনো চাপের মধ্যে নেই। এটি হচ্ছে আসল কথা। ডোনাল্ড ট্রাম্প এখন রাষ্ট্রীয় যন্ত্রের ক্ষমতায় রয়েছেন, তার অধীনেই কিন্তু নির্বাচনটি হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা যাদেরকে দেখলাম, যারা প্রেস ব্রিফিং করলো যে আজকে নির্বাচন কর্মকর্তারা, তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো আতঙ্কের চাপ নাই, তারা কিন্তু চাপ মুক্ত হয়েই কাজ করছেন। সুতরাং বলা চলে যে তারা কিন্তু ওই ট্রাম্প কি বললেন ভোট গণনা বন্ধ করতে হবে,
আপনার মাধ্যমে জানিয়ে রাখি, ট্রাম্প কিন্তু বলেছেন সে কথা যে ভোট গণনা চলবে না, নির্বাচনের পর থেকে ভোট গণনার কোনো প্রয়োজনীয়তা নেই। এই ধরনের কথা কিন্তু নির্বাচন এখানে কর্মকর্তারা যারা নির্বাচন কমিশনে রয়েছেন তারা কিন্তু কেউ তার কথা কর্ণপাত করছেন না। তাদের কথা, তাদের কাজ, এই হচ্ছে আমেরিকা, এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি। এটার জন্যই কিন্তু সারা বিশ্ব তাকিয়ে আছে এবং এটাকেই বলে মডেল। এটাকেই বলা হচ্ছে যুক্তরাষ্ট্র সারা বিশ্বের জন্য একটি মডেল হয়ে দাঁড়াবে, আবারও প্রমাণ করবে যে না, তারা নির্বাচনটি শান্তিপূর্ণভাবে করেছেন এবং একটি সুন্দর ফলাফল দিয়েছেন। তারপরে কি হবে, প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে কি করবেন, আদালতে যাবেন না তিনি কিন্তু অলরেডি রিকাউন্টের আবেদন করেছেন। হাসানুজ্জামান সাকি, আপনার মাধ্যমে জানিয়ে রাখি, তিনি কিন্তু উইসকনসিনের ফলাফলটি মানেননি এবং তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটি পূর্ণ গণনার দাবি জানিয়েছেন। আমরা আশা করব তিনি আরো কয়েকটি অঙ্গরাজ্যের এরকম ঘটনা ঘটাবেন, অর্থাৎ তিনি বলবেন যে পুরো রাজ্যগুলোই ভোট গণনা করতে হবে। এবং আপনি যেটি একটু আগে বলছিলেন যে তিনি কিন্তু আদালতে যাবেন, আপনার কথার সূত্র ধরে বলতে চাই তিনি কিন্তু সেই ব্যাপারেও প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ সেই তার যে সবশেষ আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থল হচ্ছে সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু তিনি যাচ্ছেনই, এটি কিন্তু মোটামুটি আমরা এখন বলতে পারি। সাকি, সুপ্রিম কোর্ট তো সবারই আশ্রয়স্থল, আপনার আমার আমাদের সবারই আশ্রয়স্থল। ট্রাম্প যেহেতু সুপ্রিম কোর্টে যেতে পারেন, তাহলে ডোনাল্ড ট্রাম্পও যদি যেতে পারেন, তাহলে জো বাইডেনও সুপ্রিম কোর্টে যেতে পারবেন। সেইভাবে রিপাবলিকানদের যেমন আইনজীবী নিয়োগ করে দেওয়া আছে, ইতিমধ্যে ডেমোক্রেটদের শিবির থেকে আমরা জেনেছি যে তারাও আইনজীবী নিয়োগ করে রেখেছেন, প্রস্তুতি নিয়ে রেখেছেন। যদি সেটি আদালতে গড়ায় তাহলে সেইভাবে আইনি মোকাবেলা তারা করতে প্রস্তুত আছে। তবে যে কেউ যে কোনো ইস্যু নিয়ে আদালতে যেতে পারে, কিন্তু আদালত যে সবকিছু আমলে নেবে এমনটার কোনো কিন্তু কারণ নেই। যেমন আপনি বলছিলেন যে উইসকনসিনে আবারও আবেদন জানানো হয়েছে যে ভোট আবার নতুন করে গণনার জন্য। এর আগেও যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন নির্বাচনে, ছোটখাটো নির্বাচনে, স্থানীয় পর্যায়ে নির্বাচনে কিন্তু এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আদালত কিন্তু সবসময় এটি যে আমলে নিয়েছে তা নয়। একেবারে যদি মনে করা হয় যে না, এখানে ভোট গণনাটি আবারও করা উচিত, সেই ক্ষেত্রেই হয়তো আদালত সেটি করতে পারে। তবে এই ক্ষেত্রে ইলেকশন যে নির্বাচনী যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু এবার যথেষ্ট সজাগ, যে কারণে আপনি এটি বলছিলেন যে তারা নির্ভয়ে তারা তাদের দায়িত্বটুকুই পালন করছেন। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এই বছর নির্বাচন ঘিরে অনেক কিছু ঘটছে। আমরা দেখেছি যে কালকের ভোটের সময় মোটামুটি নির্বিঘ্নে ভোট হয়েছে। তারপরেও লস অ্যাঞ্জেলেস, যে শহরে আপনি থাকেন, তারপরে আপনার অরিগনের পোর্টল্যান্ড এবং ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস ঘিরেও কিন্তু বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, কিন্তু তারপরেও বলবো সে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতির একটি সৌন্দর্য। তো এখন যেটি বলা হচ্ছে যে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অফ স্টেট এবং গভর্নর যেটি বলেছেন যে তারা একটি একটি করে ভোট গণনা করছেন। আপনি বলছিলেন একটু আগে যে 45 সেকেন্ড লাগছে এক একটি ভোট কাউন্ট করার জন্য। তো এইটির জন্য আজকেই যে তারা পেনসিলভেনিয়ার রেজাল্ট দিতে পারবেন সেই ব্যাপারে নিশ্চিত নয়, সেটি হয়তো একদিন দুদিন দেরিও হতে পারে। কিন্তু পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফলাফলের উপরে নিশ্চয়ই আর নির্ভর করতে হচ্ছে না। তো আপনি একটু আমাদেরকে বলবেন যে এখন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মানুষ এবং বাংলাদেশিরা তারা কি ভাবছে, আপনার কি মনে হয়? জনাব হাসানুজ্জামান সাকি, সঙ্গত কারণেই প্রবাসী বাংলাদেশের একটি অধিকাংশ অংশ কিন্তু সবসময়ের জন্যই এই যে তারা মনে করছেন যে এটি একটি অভিবাসন বান্ধব ডেমোক্রেট দল, তারা কিন্তু অনেক উদারপন্থী একটি ডেমোক্রেট দল এবং তারা সবসময় কিন্তু এই ডেমোক্রেট দলদের পাশে রয়েছে এবং তারা এও মনে করছেন যে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে এই ডেমোক্রেট দলের তৎকালীন সময়ের যে রিপাবলিকান সরকার ছিল সেই সরকার কিন্তু স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল। শুধু বিরুদ্ধই নয়, তারা কিন্তু পাকিস্তান সরকারকে সহায়তা করেছে বাংলাদেশের গণহত্যার জন্য, যে বড় ঘটনা, সেই ঘটনায় কিন্তু তারা সহায়তা করেছে সরাসরি। সেদিক থেকে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা বেশ ঐক্যবদ্ধ এবার, এবং তারা কিন্তু অলরেডি বলেছেন যে এবারের তাদের একটি ঋণ শোধ করার সময় এসছে, ডেমোক্রেট দলকে বিজয়ী করার জন্য তাদের কিন্তু সেই কাজটি কিন্তু করেছেন। এখন ক্যালিফোর্নিয়া সেটি একটি মৌন বিষয়, কিন্তু হাসানুজ্জামান সাকি আপনার পার্শ্ববর্তী রাজ্যগুলোতে কিন্তু সেটি অনেক গৌণ বিষয়, বিকজ সেখানে কিন্তু প্রচুর বাংলাদেশিদের ভোটের একটি মূল্যায়ন হয়েছে এই ঝুলন্ত রাজ্যগুলোতে।
তো সেই হিসাবে বিবেচনা করলে আমি একটু আগে বিভিন্ন প্রবাসী বাংলাদেশের সঙ্গে আপনিও কথা বলেছেন, আমিও কথা বলেছি। তারা কিন্তু বেশ আশাবাদী। তার প্রতিটি ফোন একটি ফলাফল আসলেই, এমনকি 1% এগিয়ে গেলেই কিন্তু সঙ্গে, সঙ্গে আমাকে ফোন করছে যে ভাই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এই যে একটি উৎফুল্লতা, এটি কিন্তু সত্যিকার অর্থেই আমাদের কাছে খুব লাগে। আমরা কিন্তু মর্মস্পর্শী হয়ে পড়েছি। কারণ আমরা আবেগে আপ্লুত হয়েছি যে এ ধরনের একটি ফলাফল কিন্তু আমাদের হাতছাড়াই হয়েছিল বলতে গেলে। জি, মার্কিন জি, যুক্তরাষ্ট্রের জি। বাংলাদেশিদের কাছে তবে একেবারে চুকিয়ে ছিল। এবং অনেকে জি, গতকাল যারা আনুষ্ঠানিকভাবে এই ফলাফল দেখছিলেন আয়োজন করে, রান্নার আয়োজন করেছেন, তারা কিন্তু সেখান জি, থেকে যখন দেখলেন যে ট্রাম্প জি। এগিয়ে যাচ্ছেন, তারা একেবারেই কিন্তু একেবারেই ঠিক। আশায় করে। একেবারেই জি। ঠিক মামুন, একেবারেই ঠিক। কিন্তু আপনার কথাটি সকালবেলা ঘুম থেকে ঠিক, উঠেই অবশ্যই দেখলেন ঠিক। যে কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে এর বিপরীতেও কিন্তু আমরা এবার চিত্র দেখেছি যে তুলনামূলক বিচারে এবার বাংলাদেশীদের মধ্যে কেউ কেউ হয়তো বা একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কিন্তু রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকেও সমর্থন করেছেন। লস এঞ্জেলেসেও দেখেছি আমরা ট্রাম্পের সমর্থনে কিন্তু তারা র্যালি করেছেন বাংলাদেশিরা। এটি কেন? আপনি যদি একটু আপনার শহরের যারা বাংলাদেশিরা আছেন তারা কি কারণে ডোনাল্ড ট্রাম্পকে এবং রিপাবলিকানকে সমর্থন করেছে বলে মনে হয় আপনার কাছে? দেখুন জনাব হাসানুজ্জামান সাকি, একটি মুক্ত দেশ এটি। কারণ আপনার আমার মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা কিন্তু প্রচন্ড পরিমাণে মানে সংবিধান অনুযায়ী বলেন, কনস্টিটিউশন বলেন, সব দিক থেকে কিন্তু এই একটি বড় সুবিধার দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং এখানে যার যার চিন্তাধারা যেভাবে, কেউ চিন্তা করছেন তার কিছুটা বাংলাদেশী রাজনৈতিক উপদল রয়েছে, তারা তাদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করছেন। আবার কেউ চিন্তা করছেন সমষ্টিক বাংলাদেশীদের, অর্থাৎ অভিবাসন নীতি কি হবে, স্বাস্থ্য বীমা কি হবে, এগুলোর উপর চিন্তাধারা করে কিন্তু তারা কিন্তু এই বিভিন্ন দলকে, বিভিন্ন প্রার্থীকে বেছে নিয়েছেন। তো সেদিক থেকে চিন্তা করলে অবশ্যই বাংলাদেশীদের এই অধিকারও রয়েছে এবং তারা কিন্তু সেই কাজটি করেছে। এটি কিন্তু থাকবেই। এটি কিন্তু আমাদেরকে পাশাপাশি এটি থাকবে। তবে অধিকাংশ মানুষই কিন্তু রয়েছিলেন এই উদারপন্থী দলটির পক্ষে। এখন থাকতে পারে, সেটি বিভিন্ন জায়গায় রয়েছে। আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে রিপাবলিকান থেকে বাংলাদেশী জয়ী হয়েছেন। সেটি কিন্তু একটি বড় খবর আমাদের জন্য একটি বড় গর্বের বিষয়। তিনি জয়ী হয়েছেন। সুতরাং এটি থাকবে। এটি হচ্ছে মূলধারার রাজনীতি। সেটি কিন্তু আমি এক হিসেবে ভালো দিক দেখি যে আমরা এখানে মূলধারার রাজনীতিতে আমরা সম্পৃক্ত হতে পেরেছি। হাসানুজ্জামান সাকি। জি, হ্যাঁ, জি, আপনি যেমনটি বলছিলেন, তবে এটি কিন্তু ঠিক যে হয়তো ডেমোক্রেটদের সমর্থিত বেশি বাংলাদেশিরা, কিন্তু পাশাপাশি অন্য যে রাজনৈতিক দল সেটিও তো অনেক বড় রাজনৈতিক দল, রিপাবলিকান পার্টি, সেখানেও বাংলাদেশিদের প্রতিনিধিত্ব থাকা উচিত। তাহলেই আমরা মূল রাজনীতিতে বাংলাদেশিরা এখানে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারবে। এটি খারাপ দিক নয়, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করার উদ্দেশ্যটা হচ্ছে যে এবারের মোটিভটা কি ছিল? বাংলাদেশিরা কি চিন্তা করে ডোনাল্ড ট্রাম্পকে, বা অভিবাসীরা কি চিন্তা করে ডোনাল্ড ট্রাম্পের কে সমর্থন করেছিলেন, সেটি একটু আপনার কাছ থেকে জানার আমরা চেষ্টা করেছি। আপনি যেমনটি বলেছেন যে রিপাবলিকানদের সবচেয়ে শীর্ষ নেতা বাংলাদেশিদের মধ্যে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তিনি কিন্তু বিজয়ী হয়েছেন, এবং তার এই বিজয় কিন্তু চতুর্থবারের মতো বিজয়। অর্থাৎ নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের যে আইনসভা, সেই আইনসভায় তিনি 8 বছর যাবৎ বাংলাদেশি বংশোদ্ভূত হয়ে প্রতিনিধিত্ব করছেন। তাকে অভিনন্দন। এবং পাশাপাশি আরো 3 জন বাংলাদেশি খুব গুরুত্বপূর্ণ পদে এবার নির্বাচন করেছেন। একটি দুঃখজনক খবর রয়েছে বাংলাদেশিদের জন্য, সেটি হচ্ছে যে মার্কিন কংগ্রেসে যে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি এবার ডেমোক্রেটিক পার্টির টিকেটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন থেকে, সেই ডোনা ইমাম, তিনি কিন্তু পরাজিত হয়েছেন এবং গতকালকে রাতেই তিনি তার পরাজয় স্বীকার করেছেন। রিপাবলিকান ওই অঞ্চলের প্রার্থীর কাছে তিনি হেরেছেন। তবে ওখানেও কিন্তু বেশ এগিয়ে ছিলেন তিনি, খুব হাড্ডাহাড্ডি লড়াই ছিল। তিনি একজন তরুণ মূলধারার বাংলাদেশি রাজনীতিক। তিনি যে এই পর্যায়ে গেছেন সেজন্য আমাদের অহংকার হয়, আমাদের গর্ব হয়। পাশাপাশি আরো 2 জন রয়েছেন, আপনি জানেন, লস্কর আল মামুন, যে জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর, তিনি কিন্তু এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও দ্বিতীয়বারের মতো সিনেটর হয়েছেন। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ডোনাল্ড ট্রাম্প আর বাইডেনের মতো সেই পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে। সেখানে অডিটর জেনারেল পদ, যেখানে অ্যাটর্নি জেনারেল পরেই হচ্ছে অডিটর জেনারেল পদ, ওই অঙ্গরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদ, সেখানে নির্বাচন করছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার যে উপদেষ্টা ছিলেন ডক্টর নিনা আহমেদ, তিনি
ফিলাডেলফিয়া শহরেরও ডেপুটি মেয়র ছিলেন, তিনি কিন্তু পিছিয়ে আছেন। কিন্তু আমরা যে গণনা এখন দেখছি রাজ্যকে, সেভাবে বাইডেন যেভাবে এগিয়ে যাচ্ছে, আশা করা যায় হয়তো উনি এইভাবে এগিয়ে গেলে অডিটর জেনারেল পদেও তিনি বিজয়ী হতে পারবেন। তিনি যদি বিজয়ী হন তাহলে 4 জনের মধ্যে 3 জন বাংলাদেশি কিন্তু এবারের যে নির্বাচন, জাতীয় নির্বাচন হচ্ছে, সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে নানান জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিনিধিত্ব করবেন। তো আপনার কাছে আর নির্বাচনের ফলাফল সম্পর্কে বিশেষ কিছু কি রয়েছে? না, জনাব হাসানুজ্জামান সাকি, আপনি যেমনটি বলছেন এটি একটি আশার খবর। আমরা এখন শুধু তাকিয়ে রয়েছি যে আমাদের কখন সেই ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফলটি ঘোষণা করা হবে। আপনি যেমনটি বলছিলেন, কোন এবার টেলিভিশন মিডিয়ারা খুবই সতর্ক রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু কোনো আগাম বার্তা দিচ্ছেন না, কিন্তু তাদের কাছে বার্তা রয়েছে, তারা কিন্তু খবর তাদের কাছে রয়েছে, কিন্তু সেটি প্রকাশ বার্তা রয়েছে কিন্তু দিচ্ছেন না। আমাদের কাছেও মোটামুটি ধরনের আপনার কাছে রয়েছে, কিন্তু এটি কিন্তু আমরা প্রকাশ করতে পারছি না। তবে আমরা এটুকু বলতে পারি, সবকিছু ঠিকঠাক থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের ঘোষণা এখন সময়ের অপেক্ষা মাত্র। সাকি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আপনি শেষ কথাটি যেটি বললেন, সেই সময়ের অপেক্ষায় সাজিদ আমরা সবাই আছি। আমরা আশা করছি যে কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সেই ফলাফলটি বেরিয়ে আসবে। সেই কাঙ্ক্ষিত ফলাফল, পুরো যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্রের মানুষেরও নির্ঘুম রাত কেটেছে, তারা প্রতিটি মুহূর্তে টেলিভিশনের পর্দায় এখন রয়েছে, তারা বাংলাদেশের টেলিভিশন চ্যানেল দেখছে, তারা মূলধারার টেলিভিশন চ্যানেল দেখছে, প্রতি মুহূর্তের খবর তারা নিচ্ছে। তেমনি আমরাও সময় সংবাদের হয়ে সবার আগে, সর্বশেষ এবং তরতাজা সঠিক সংবাদ জানিয়ে যাচ্ছি, সেটি আমরা অব্যাহত রাখবো সেই প্রচেষ্টা। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সাজিদ, আপনার কাছে ফিরছি, আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ সাকিব। দর্শক, আমাদের সঙ্গে মার্কিন নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকি এবং লস অ্যাঞ্জেলেস থেকে যোগ দিয়েছিলেন লস্কর মামুন। তারা কিন্তু বলছিলেন যে মার্কিন নির্বাচনে কিন্তু অনেকদিন গত কয়েক মাস ধরে বেশ আলোচিত, এবং একই সঙ্গে কিন্তু মার্কিন নির্বাচনে লাস্ট আর কয়েকটি মাত্র রাজ্যের ফলাফল বাকি, এবং পেনসিলভেনিয়া রাজ্য যেখানে 20টি ইলেকটোরাল ভোট আছে, সেই ভোটগুলো গণনা হলেই হয়তোবা যার পক্ষে যাক, তাহলে কিন্তু হয়তোবা আমরা জেনে যাব যে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হচ্ছেন। হোয়াইট হাউসে ক্ষমতায় যেই আসুক তাতে বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। গতকাল দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। Whoever comes in the power, হোয়াইট হাউসে যিনি আসেন, আমাদের কোনো অসুবিধা নেই, কারণ ব্যক্তিবিশেষের উপরে আপনার এই পররাষ্ট্রনীতি নির্ভর করে না। আমাদের ইকোনমি ইজ ডুইং ওয়েল, আমরা এখন মোটামুটি ভাবে এই যে এম্পাওয়ারিং আওয়ারসেলফ, অর্থনৈতিক দিক থেকে আমরা ভালো করছি, আর আমরা জিওপলিটিক্যালি ইন এ ভেরি 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 গুড সিচুয়েশন। সুতরাং যেই সরকারে আসুক, আমার ধারণা যে আমরা ওদের সাথে ভালো কাজ করতে পারবো। অন্য প্রসঙ্গ, কাল পদ্মা সেতুতে 36তম স্প্যান বসানোর কাজ শুরু হবে। দুপুরে মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে যাওয়া হবে। নির্ধারিত পিলারের কাছে নেয়ার পর সবকিছু অনুকূলে থাকলে বসানো হবে, তা না হলে বসবে পরদিন শুক্রবার। এরপর বাকি থাকবে আর মাত্র 5টি স্প্যান। এর মধ্যে চলতি মাসেই 4টি স্প্যান যোগ করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে কাজ। নদীর মাওয়া প্রান্তের সবচেয়ে কাছে 2 ও 3 নম্বর পিলারের ওপর এই স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে 5400 মিটার সেতু। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। একসময় নদীতে বেশি পানি থাকায় টানা 4 মাস বসানো যায়নি কোনো স্প্যান। পানি স্বাভাবিক হতে শুরু করার পর দ্রুততম সময়ে যোগ করা গেছে 4টি স্প্যান, কিন্তু এখন আবার পানি কমে আসার কারণে তৈরি হয়েছে নতুন জটিলতা। সাধারণত মূল নদীতে বছরের 12 মাসই পানি থাকে, কিন্তু এবার শুকনো মৌসুমের শুরু থেকেই দেখা দিয়েছে নাব্য সংকট। এর আগে 35তম স্প্যানটি বসানোর সময় পানির উচ্চতা কমে যাওয়ায় ভাসমান ক্রেনে করে স্প্যান নিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। আগের দিন ড্রেজিং করে ক্রেন চলার পথ তৈরি করতে হয়। সব মিলে একদিন পিছিয়ে 31শে অক্টোবর বসানো হয় 35তম স্প্যান।
চলতি বছরের 10 ডিসেম্বর সবগুলো স্প্যান বসানোর পরিকল্পনা থেকে 36তম স্প্যান বসানোর নির্ধারিত দিন ছিল 4 নভেম্বর। প্রস্তুতি শেষ করতে না পারায় পিছিয়ে নিতে হয় এই পরিকল্পনা। তবে চলতি মাসে 4টি স্প্যান বসানোর ব্যাপারে আশাবাদী সেতু কর্তৃপক্ষ। সময়টা আমাদের অলরেডি ডিলে হয়ে গেছে, আর কিভাবে সময় কমানো যায় সেই লক্ষ্যেই আমরা চেষ্টা করে যাচ্ছি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নভেম্বরে 4টা, ডিসেম্বরে 2টা। এই স্প্যানটি বসানো হবে পাড়ের সবচেয়ে কাছে আগে থেকে বসানো টানা 6টি স্প্যানের সাথে। এটির সাথে আর একটি স্প্যান বসানো হলেই মাওয়া পাড়ের সাথে সংযোগ ঘটবে পদ্মা সেতুর। অক্টোবর মাসের 11 তারিখে শুরু করেও সে মাসে 4টি স্প্যান বসানো গেছে। মাসের প্রথম সপ্তাহে স্প্যান বসানোর মধ্য দিয়ে এই মাসেও লক্ষ্য 4টি স্প্যান বসানো। আর 36তম স্প্যানটি বসানো গেলে বাকি থাকবে আর মাত্র 1.25 কিলোমিটারেরও কম সেতু দৃশ্যমান করা। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। মামলা দ্রুত নিষ্পত্তি ও হয়রানি বন্ধে বিচারকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যখনই ক্ষমতায় এসেছে তার দল ধনী গরিব নির্বিশেষে সবার ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। অবশেষে আধুনিক ভবন পেল ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 2013 সালে নির্মাণ কাজ শুরু হবার পর 7 বছরের মাথায় 10 তলা বিশিষ্ট এই ভবনটি এখন ব্যবহারের উপযোগী হলো। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে যুক্ত ছিলেন প্রধান বিচারপতি সহ বিচারালয়ের ঊর্ধ্বতন আইন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিচার বিভাগের উন্নয়নে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, ধনী গরিব সবার বিচার প্রাপ্তির অধিকার সমুন্নত রাখার চেষ্টা করছে সরকার। বাংলাদেশে একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা আওয়ামী লীগ সরকার সবসময় আন্তরিক। দেশের বিভিন্ন আদালত সমূহে 37,94,908টা মামলা বিচারাধীন আছে। এসব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময় রায় প্রদানের উপায় বের করবার জন্য আমি সকল বিচারক এবং আইনজীবী সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। মাদক বিরোধী আইনের আরও কার্যকারিতা প্রয়োজন উল্লেখ করে সরকার প্রধান বলেন, ইংরেজির পাশাপাশি বাংলায় রায় লিখে সাধারণের বোধগম্য করার ব্যবস্থা করতে হবে বিচার বিভাগকে। আমাদের মামলার রায়গুলি কিন্তু ইংরেজিতে দেওয়া হয়, ফলে অনেক সময় আমাদের দেশে অনেকে সেই রায়টা বুঝতে পারে না। যা তার সহায়ক যিনি থাকেন তিনি যা বুঝান তাই বুঝতে বাধ্য হয়। রায় যদি কেউ বাংলা না লিখতে পারেন, ইংরেজিতে লেখেন, আপত্তি নেই, কিন্তু সাথে সেটা বাংলা ট্রান্সলেশন করে এটা যেন প্রচার হয় সেই ব্যবস্থাটা করে দিতে হবে। কালক্ষেপণ না করে স্বল্প খরচে বিচার প্রাপ্তিতে মানুষের আস্থা বাড়বে বলেও জানান শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ডাক্তার ছাড়া নার্স দিয়ে বাচ্চা প্রসবের সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে পরীক্ষা করানো ও অনুমোদনহীন ওষুধ রাখার অভিযোগে হাসপাতালটির বিরুদ্ধে 17 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার বিকেলে গর্ভবতী বোনকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে স্বাভাবিক প্রক্রিয়ায় ডাক্তার ছাড়াই নার্স দিয়ে প্রসবের সময় নবজাতকের মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি আপোষের প্রস্তাব দেয় বলে জানান রোগীর স্বজন। বোন যখন চিল্লা যাচ্ছে যে ডাক্তার কোথায়, ডাক্তার কোথায়, তারা বলতেছে যে ডাক্তার আছে, অন্য পেশেন্ট দেখতেছে। অনলি নার্স দিয়ে সে চেষ্টা করছে। অবশেষে আমাদের বাচ্চাটাকে ডেলিভারি প্রায় 15-20 মিনিট পরে আসছে ডাক্তার। বুধবার সন্ধ্যায় হাসপাতালটির ডায়াগনস্টিক সেন্টারে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে ল্যাব টেস্ট করানোর প্রমাণ পায় তারা। আটক করা হয় ল্যাব ইনচার্জকে। ডাক্তার অনকল ডাকতে হবে, তারপরে উনি আসবেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যে কোনো একজনের সংকটাপন্ন কিন্তু হতে পারে এবং জীবন কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যায়। আমরা সেখানে কিন্তু সেটা পেয়েছি। কনসালটেশন সেন্টারে আমরা ল্যাবে অভিযান চালাই, সেখানে আমরা মেয়াদোত্তীর্ণ আপনার ক্যালিব্রেটর পাই। সর্বমোট এখানে আমরা যে উত্তরা ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার এবং 2টো ফার্মেসিকে সর্বমোট এখানে 17 লক্ষ টাকা জরিমানা, অনাদায় বিভিন্ন মেয়াদে আপনার বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উত্তরা ক্রিসেন্টের মতো একটা প্রতিষ্ঠানে যখন আমরা এই লুফলগুলো, যেটা মেট্রো সাহেব একটু আগে উল্লেখ করলেন, যে এটা
গোটা বাংলাদেশে যারা এই প্রাইভেট হসপিটাল আছে তাদের জন্য এটা মেসেজ যে এই বিষয়গুলোতে সতর্ক হওয়া প্রয়োজন। অনুমোদনহীন ওষুধ বিক্রি ও ফার্মাসিস্ট না থাকায় ১৭ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের আনাচে কানাচে চলছে রমরমা ক্রিকেট জুয়া। আর জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে নানা অপরাধে জড়াচ্ছে তরুণরা। বাজিতে হেরে নিঃস্ব হয়ে যাচ্ছে অনেকে। টাকা দিতে না পেরে আত্মহত্যির ঘটনাও ঘটেছে। সারা দেশে ছড়িয়ে পড়ে জুয়া খেলা নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে মনে করে পুলিশ। এজন্য সবার আগে পরিবারকে কঠোর হওয়ার পরামর্শ। বিস্তারিত ইকরাম হোসেনের রিপোর্টে। খেলা শুরু হলে চায়ের কাপে ঝড় উঠে, কত রকম গল্প আড্ডায়িত হয়। টিভিতে খেলা দেখাও বিনোদনের বড় অনুষঙ্গ, কিন্তু সেখানে কি নিছক বিনোদনই হয় নাকি আড়ালে চলে অন্য কিছু? কেউ কয় এই বলে ছয়ব, আবার এই বলে সাইডে দেব, কেমনে করে ওরা কইতে ওরা কি গণক নাকি? এখন চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL। যে লিগে থাকুক না কেন, খেলা নিয়ে জুয়া ও বাজি ছড়িয়ে পড়ে সারা দেশে। গ্রামের আনাচে কানাচে কিংবা শহরের অলিগলিতে টাকা ছাড়া সেখানে কোনো কথাই হয় না। আজকে আমি 5টা গেম নিছি, দুটো হারি 6,000 টাকা যাবে, আর জিতলে 5,000 টাকা পাবো। আমার এক বন্ধু 500 টাকা দিয়ে 90,000 টাকা দিচ্ছে। মনে করেন যে মোকা লাগালি একজনের সাথে একজন কথা হয় না, আর যদি বড় ধরনের কোনো গেম লেগে যায় তখন তো মারার পর্যন্ত হয়ে যায়। সম্প্রতি বরিশালের বাকেরগঞ্জে বাজিতে হেরে গিয়ে আত্মহত্যা করে এক যুবক। হবিগঞ্জের বানিয়াচংয়ে জুয়েলারি ব্যবসায়ী বাজির টাকা দিতে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে এলাকা ছেড়েছেন। এমন বহু ঘটনা আছে। IPL খেলা চলাকালীন সময় ডিশ লাইন কানেকশন বন্ধ থাকিবে। ফেনীর পরশুরামে জুয়া বন্ধে এইভাবে মাইকিং করতে দেখা যায়। খেলা চলার সময় বন্ধ রাখা হয় কেবল নেটওয়ার্ক। পুলিশ বলছে এই ধরনের অপরাধে কোনো প্রমাণ থাকে না, আর এটা এত বিস্তৃত যে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এখানে কিন্তু কেউ কাউকে ভিক্টিমাইজ করতে যাচ্ছে না, সে স্বেচ্ছায় জেনে শুনে এই কাজগুলো করে। তো এই জাতীয় অপরাধগুলো আইনের ফ্রেমের ভিতরে এনে শাস্তি দেওয়াটা যতটা কঠিন হয়, তার চেয়ে পারিবারিক অনুশাসন যাদের সাথে থাকে তাদের নজরদারি দিয়ে এটাকে দমন করা উচিত। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়। কাগজে কলমে বেসমেন্ট পার্কিংয়ের কথা থাকলেও সিটি কর্পোরেশনের মার্কেটগুলোয় তার চিহ্ন মাত্র নেই। বেসমেন্ট দখল করেও গড়ে উঠেছে দোকানপাট। মার্কেট মালিক সমিতির দাবি, আগের মেয়রকে জানিয়েই হয়েছে সবকিছু। এদিকে অবৈধ দখলদার উচ্ছেদের হুঁশিয়ারি বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত প্রতিটি মার্কেটেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকার কথা। নথিপত্রে তার প্রমাণ থাকলেও বাস্তবতা একেবারেই আলাদা। বেশিরভাগ মার্কেটের বেসমেন্ট দখল করে গড়ে উঠেছে শয়ে শয়ে দোকান। এক একটি দোকানের বরাদ্দ বাবদ 10 থেকে 15 লাখ টাকা নেওয়া হয়েছে, আর এভাবেই অবৈধ বরাদ্দ দিয়ে হাতে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেট মালিক সমিতি বলছে, সাবেক মেয়রকে জানিয়েই পার্কিং এর জায়গায় দোকান বরাদ্দ দেন তারা। দেয়া হয় অনুমোদনও। গত মাননীয় মেয়র সাইদ খোকন সাহেব, যিনি এখন আমাদের সাবেক মেয়র, প্রত্যেক মার্কেটের ব্যবসায়ীদের সাথে উনি বসেছেন। ব্যবসায়ীদের সাথে বসে এটা একটা সমঝোতার মাধ্যমে উনি টোলের মাধ্যমে টোল আদায় করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা বরাদ্দ কমিটির মিটিংয়ের মাধ্যমে উনি নিয়েছেন। বুধবার সকালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কাপ্তান বাজারে পশু জবাইখানার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, দক্ষিণ সিটি দখলদার উচ্ছেদে অভিযান শুরু করেছে, শিগগিরই পার্কিং দখলমুক্ত করা হবে। উত্তরাধিকার সূত্রে অনেক জঞ্জাল পেয়েছি। একটি মার্কেটে যে অবৈধ দোকান করা হয়েছে সেগুলো উচ্ছেদের কার্যক্রম নিয়েছে, উচ্ছেদ আরম্ভ হবে। পর্যায়ক্রমে আমরা যতগুলো আমাদের নিজস্ব মার্কেট, সেই মার্কেটগুলোতে যত অবৈধ দোকান আছে আমরা পর্যায়ক্রমে সকলগুলোই উচ্ছেদ করব। দক্ষিণ সিটি কর্পোরেশনের 86টি মার্কেটের শুধু পার্কিং নয়, লিফট ও অগ্নি নির্বাপনের জায়গাও অবৈধ দখলে রয়েছে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সাবস্ক্রাইবারের সংখ্যা 80 লাখ ছাড়ালো সময় সংবাদের ইউটিউব চ্যানেলের। টিআরপি র্যাঙ্কিংয়ে সংবাদ ভিত্তিক নিউজ চ্যানেলগুলোর মধ্যে 1 নম্বরে থাকা সময়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রিপশনের দিক থেকেও দেশে 1 নম্বরে। বাংলাদেশ সময় বুধবার দুপুর 12:15টার দিকে 80 লাখ সাবস্ক্রিপশনের নতুন মাইলফলকে পা রাখে চ্যানেলটি। সময় টেলিভিশনের এই ডিজিটাল প্ল্যাটফর্মটি যাত্রার মাত্র 3.5 বছরেই সাবস্ক্রাইবার বিবেচনায় দেশের টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে শীর্ষস্থানে অবস্থান করেছে। যাত্রার 3 মাসের মাথায় 2018 সালের মার্চে 1 লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে সিলভার বাটন অ্যাওয়ার্ড অর্জন করে এই চ্যানেলটি। এরপর তথ্য পিপাসুদের তুমুল সাড়ায় 1 বছরের মধ্যে ছড়িয়ে যায় 20 লাখ সাবস্ক্রাইবার। এর আগে সাফল্যের স্বীকৃতি হিসেবে ইউটিউব থেকে সিলভার বাটন অ্যাওয়ার্ডও
ও পরে গোল্ড বাটন অ্যাওয়ার্ডও অর্জন করে চ্যানেলটি। পাশাপাশি দ্রুত অধিক সাবস্ক্রাইবার ও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতার জন্য প্রশংসা কুড়িয়েছে ইউটিউবের কাছ থেকে। এই সাফল্যের সঙ্গী হওয়ার জন্য সাবস্ক্রাইবার, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে সময় মিডিয়া লিমিটেড কর্তৃপক্ষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। We were getting ready for a big celebration. We believe we're on track to win this election. হোয়াইট হাউসের দৌড়ে ট্রাম্প নাকি বাইডেন, 4 রাজ্যে টানটান উত্তেজনা। উইসকনসিন ও অ্যারিজোনায় জয়ী ডেমোক্র্যাটরা, পেনসিলভেনিয়ায় এগিয়ে রিপাবলিক শিবির। কাল শুরু হবে পদ্মা সেতুর 36তম স্প্যান বসানোর প্রক্রিয়া। বাকি 5টির মধ্যে 3টি বসতে পারে এ মাসে। ডিসেম্বরে 6.15 কিলোমিটারের পুরো সেতু দাঁড়ানোর আশা। এবং আদালতে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি ও হয়রানি বন্ধে বিচারকদের আহ্বান প্রধানমন্ত্রীর। বাংলায় রায় দেয়ার তাগিদ। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।